আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই মুফতি হারুন ইজহার যে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে গেলেন এবং সেটার রীতিমতো দাপ্তরিক প্রমাণ পাওয়া যাচ্ছে, তা থেকে ইউনূস সরকারের সঙ্গে জঙ্গিবাদীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। গত কিছুদিন ধরেই সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো কালেমা খচিত পতাকা উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছবি ভিডিও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হলেও এবং যারা এগুলো অনুসরণ করেন তারা সকলেই লক্ষ্য করেছেন যে ফেসবুকে অনেক পাতা বেরিয়ে এসেছে যেখানে এসব পতাকা বিতরণ, পতাকা ওড়ানো এবং পতাকা নিয়ে মিছিলের বিভিন্ন ছবি ভিডিও গত কিছুদিন ধরেই একরকম সয়লাভ। কিন্তু বাংলাদেশের যেই সংবাদ মাধ্যমটি প্রথম এই খবরটি বিস্তারিতভাবে একরকমের তাদের অনুসন্ধানের ভিত্তিতে ছাপলো, সেটি হচ্ছে বাংলা স্ট্রিম। বাংলা স্ট্রিম শিরোনাম করেছে সাদা কালো পতাকায় সয়লাভ দেশ, নেপথ্যে কারা। এখন পত্রিকাটি সরাসরি বলছে যে মুফতি হারুন ইজহার, যিনি হেফাজতে ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন, সেই মুফতি হারুন ইজহার, যিনি একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে এবং ইসলামী আন্দোলনের একজন প্রতিষ্ঠিত নেতা হিসেবে বাংলাদেশে পরিচিত, সেই ব্যক্তি সম্প্রতি বিশ্বকাপ শুরু হওয়ার পর গত 13ই জুন একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন, আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগায় দেবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল এগুলোর সব পতাকা নামাতে হবে। এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও থাকবে আমাদের। এবং আল কুরআনের দার্স নামের ফেসবুক পেজে গত 13ই জুন বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পতাকার পরিবর্তে কালেমার পতাকা টানানোর আহ্বান ক্যাপশনে পোস্ট করা ভিডিওতে হারুন ইজহারকে বলতে শোনা যায়, এই যে আর্জেন্টিনা, তারপরে এই যে আপনার বদমায়েশি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা কালেমার পতাকা শুরু করেছে। এরপর তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপরে তরুণেরা কি করে একের পর এক কালেমা পতাকা টানিয়ে দিচ্ছেন এবং এই পতাকা যারা খুলে নেবেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেসব হুমকি দিচ্ছেন, সেসব ভিডিও কিন্তু গত কিছুদিনে দেখা গেছে। কিন্তু বাংলা স্ট্রিম নামের এই অনলাইন পত্রিকাটি এই বিষয়ে খবরটি ছাপলো এমন সময়ে যখন বাংলাদেশের আর কোনো মূলধারার সংবাদ মাধ্যমে এই বিষয়ে কোনো খবর ছাপতে দেখা যাচ্ছে না। দেখেন, বাংলা স্ট্রিম চালু হয়েছে, তাদের কার্যক্রম শুরু করে ইউনূস আমলে যে এনসিপি, ইউনূস সরকার এদের ঘনিষ্ঠ না হলে কারো পক্ষে পত্রিকার অনলাইন কিংবা প্রিন্ট যাই হোক না কেন পত্রিকার লাইসেন্স পেয়ে পত্রিকা শুরু করা সম্ভব না, সেটা নিশ্চয়ই সকলেই স্বীকার করবেন। তখন থেকেই এই যে বিরাট একটা বিনিয়োগের মাধ্যমে বাংলা স্ট্রিম নামের এই পত্রিকা বড় সড়ো টিম নিয়ে ঢাকায় বসে কাজ শুরু করার পর থেকেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে এই পত্রিকার পেছনে যেমন কোনো গোয়েন্দা সংস্থার বিপুল বিনিয়োগ থাকতে পারে, তেমনি এমনকি এনসিপি, মাহফুজ আলম তখনকার তথ্য উপদেষ্টা এবং ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম, এদের সংশ্লিষ্টতারও তখন কানাঘুষো ছিল। এখন সেই বাংলা স্ট্রিম পত্রিকা বলছেন হেফাজতের সাবেক নেতা মুফতি ইজহারের ভিডিও বার্তার প্রেক্ষিতে সারা বাংলাদেশে এই যে ছড়িয়ে পড়েছে সাদা কালো কালেমা খচিত পতাকা, সেটা একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। নিরাপত্তা বিশ্লেষকেরা নাকি বাংলা স্ট্রিমকে বলেছেন এসব পতাকার সঙ্গে আল কায়েদা, আইসিস, তালেবান, হিজবুত তাহরিরের মতো সংগঠনের পতাকার নকশার মিলের তথ্য আছে এবং তারা এই নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমকে বলেছেন যে সংগঠিত এই পতাকা কর্মসূচিকে নিজেদের অবস্থান পোক্ত এবং দেশের সরকার ব্যবস্থাকে
অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা চলে। পতাকা নিয়ে শোভাযাত্রা, বিভিন্ন স্থানে টানানো ছবি দেওয়ার পর এর পেছনে গোয়েন্দা ব্যর্থতাকেও নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমের কাছে দায়ী করেছেন। দেখেন, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুদ্দিন বাংলা স্ট্রিমকে এ প্রসঙ্গে বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর চিহ্নিত গোষ্ঠী কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে, সাদা কালো পতাকার মাধ্যমে তারা নিজেদের ব্র্যান্ডিং করছে। গোয়েন্দারা সক্রিয় থাকলে এসব সম্ভব হতো না, এখনো সময় আছে। বিষয়টি খুব শক্তভাবে না দেখলে দেশের সর্বনাশ হয়ে যাবে। এই পত্রিকা তাদের রিপোর্টে বলছে এরকম কালেমা খচিত পতাকা এই একই গোষ্ঠী নাকি হাদির জানাজাতেও প্রদর্শন করেছিলেন, এবং তারা বলছেন হাদির জানাজায় এই একই পতাকা যেটা প্রদর্শন করেছেন একজন জনৈক এনামুল এবং তার সঙ্গীরা, সেই ব্যক্তিকে একটা ভিডিওতে তারা দেখছেন যে এই এনামুল হাসান বলছেন, আমরা ওসমান হাদি ভাইয়ের জানাজায় কালেমার পতাকা নিয়ে উপস্থিত হয়েছি। এই কালেমার পতাকা আজকে নিচে আছে, এটা ইনশাল্লাহ আগামীতে কিছুদিনের মধ্যেই সংসদ ভবনের ওপরে উঠবে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই আশা পূর্ণ হবে। এখন যাত্রাবাড়িতে যে শোডাউন হয়েছে, মানে পতাকা ওড়ানোর ঘটনা ঘটেছে, ফ্লাইওভারে পতাকা লাগানোর ঘটনা ঘটেছে, স্ট্রিম বলছে এর সঙ্গেও এই এনামুল হাসানরা জড়িত, এবং হঠাৎ ঘোষণা দিয়ে কেন তারা সাদা কালো পতাকা টাঙাচ্ছেন সে বিষয়ে এনামুল হাসানকে জিজ্ঞেস করলে তিনি বলছেন যে তিনি এটা জানেন না, উনারা সঙ্গে ছিলেন, অন্যরা সঙ্গে ছিল, তারাও ছিলেন, বায়েজিদ খানও ছিলেন। স্ট্রিম বলছে মুফতি হারুন ইজহার, যিনি কিনা এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগানো গেলে কালেমার পতাকা লাগানো যাবে না কেন বলে তরুণদেরকে আহ্বান জানিয়েছেন সারা দেশে কালেমার পতাকা লাগাতে, তার শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খানকে যখন স্ট্রিম জিজ্ঞেস করেছিল যে তারা কেন যাত্রাবাড়িতে বা ফ্লাইওভারে বা সারা বাংলাদেশে কেন তারা কালেমার পতাকা নিয়ে এই সময়টায় মিছিল করছেন, তখন তারা বলেছেন পতাকার উদ্দেশ্য হলো আরবি মাস শুরু হয়েছে, আরবি একটা ভাইব যেন সারা দেশে আসে, সেই চেষ্টা আমরা করেছি। অনেকে বলতে পারেন এটা সনাতনীদের বিরুদ্ধে, এরকম কিছু না। এই মুফতি হারুন ইজহারের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউশনের শিক্ষক মাওলানা বায়েজিদ খান আরও বলেছেন এই পতাকা কোন দেশ কিভাবে ব্যবহার করে, মানে এর সঙ্গে হিজবুত তাহরির, আইসিস, এদের পতাকার মিল আছে কি নাই সেটা আমাদের কাছে ম্যাটার না। আসলে কোনো খারাপ সংগঠন এই পতাকাকে ব্যবহার করলে এটা তাদের দোষ, দাড়ি রেখে খারাপ কাজ করলে কি দাড়িকে দোষারোপ করব? স্ট্রিম বলছে এই পুরো পতাকা টানানো কর্মসূচিটা শুরু হয় যাত্রাবাড়ি থেকে। তারা বলছে 17 জুন গভীর রাতে একদল তরুণ হানিফ ফ্লাইওভারের লোহার রেলিং এ সাদা কালো পতাকা সারিবদ্ধভাবে টানিয়ে দেন। পরদিন সন্ধ্যায় অবশ্য সেগুলো কারা বা কেউ এসে নিয়ে যায়, কিন্তু পরে ফ্লাইওভারে আরো বেশি করে সাদা কালো পতাকা টানানো হয়। এখন এই পতাকা টানানোর শোডাউনের আয়োজক এবং পরে ফ্লাইওভারে পতাকা টাঙানো কয়েকজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে স্ট্রিম। ওই দলে ছিলেন তামিম আদনান, তিনি টক অফ ইনসান নামে একটা পেজ পরিচালনা করেন, জাহিদুল ইসলাম মিরাজ যিনি আসিদ নামে একটা পেজ পরিচালনা করেন, আর ছিলেন এনামুল হাসান যিনি ফেসবুকে ইবারা নামে পেজ পরিচালনা করেন। এইসব শোডাউন ও পতাকা টাঙানোর কাজে নেতৃত্ব দেন ওই বায়েজিদ খান, যিনি রাজধানীর নাজিমুদ্দিন রোডের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খান। এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন মুফতি হারুন ইজহার। এই যে ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠ, এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ, এবং এমনকি ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিরা যেই পত্রিকাটি সাজিয়ে দিয়েছেন, সেই বাংলা স্ট্রিম যে মুফতি হারুন ইজহারকে সরাসরি দায়ী করে এমন একটি খবর ছাপছে যে এই সাদা কালো পতাকা সারা দেশে টানানোটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, এবং আল কায়েদা, তালেবান, হিজবুত তাহরিরের পতাকার মতো দেখতে এই পতাকা টানিয়ে দিয়ে আসলে বাংলাদেশ অস্থিতিশীল এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সেই তত্ত্বটা প্রমাণের চেষ্টা হচ্ছে, এই খবরটা দিচ্ছে, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। স্ট্রিম বলছে যে তাদের
তাদেরকে নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক সামরিক কর্মকর্তা সুমন সুভান বলেছেন, পতাকা ওড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে সীমান্তের পুশিন, গাইবান্ধায় রাম বিগ্রহ স্থাপন, মানে গাইবান্ধায় যে একটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ রাম বিগ্রহ তৈরির কাজ শুরু হয়েছিল এবং যেটা আপাতত স্থগিত করা হয়েছে, যেটার নির্মাণ কাজ, সেই রাম বিগ্রহ স্থাপন, ভারতে বসে ইসরায়েলের রাষ্ট্রদূতের বাংলাদেশে হামাসের তৎপরতা নিয়ে মন্তব্য, এই সব কিছু নাকি এক সূত্রে গাথা। মুফতি হারুন ইজহারের নামটা যে এসেছে এই পুরো ঘটনা, এবং তিনি যে প্রথম ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনাটির সূত্রপাত ঘটালেন, সেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ মুফতি হারুন ইজহার ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার নজরে আছেন বহু বহু বছর ধরে। 2008 সালে মুম্বাইয়ে 26শে নভেম্বর যে ভয়াবহ হামলা ঘটেছিল, তার সঙ্গে এই মুফতি ইজহারের কানেকশন, সংযোগ মার্কিন গোয়েন্দা সংস্থার যে তদন্ত তাতে উঠে এসেছিল, এবং তারপর 2009 সালে মার্কিন গোয়েন্দা সংস্থার চাপে বাংলাদেশে এই ব্যক্তিকে গ্রেফতার করতে হয় বাংলাদেশ সরকারের, এবং তখন খবর বেরিয়ে আসে যে মুফতি হারুন ইজহার 2009 সালে সে সময়টায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং মার্কিন দূতাবাসের উপর হামলার পরিকল্পনা করছিলেন। এই মুফতি হারুন ইজহার ভারতে অত্যন্ত একটা স্পর্শকাতর নাম, কারণ শুধুমাত্র যে ওই মুম্বাই অ্যাটাকের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা তার সম্পর্ক পেয়ে গেছে এটাই নয়, এই 2025 সালে যে পেহেলগাম হামলার ঘটনা ঘটেছে, তখন ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে বাংলাদেশের তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পেহেলগামে হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে সচিবালয়ে গিয়ে, মন্ত্রণালয়ে গিয়ে দেখা করেছিলেন এই মুফতি হারুন ইজহার। এবং তখন ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর বেরিয়ে এসেছিল যে লস্কর ই তৈয়বার সঙ্গে দীর্ঘ, মানে পাকিস্তানের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই মুফতি হারুন ইজহার যে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে গেলেন, এবং সেটার রীতিমতো দাপ্তরিক প্রমাণ পাওয়া যাচ্ছে, তা থেকে ইউনূস সরকারের সঙ্গে জঙ্গিবাদীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। এ ধরনের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিল আছে এমন পতাকা যখন উড়িয়ে দেওয়া হয়, সেটার সরাসরি জবাবদিহিতা তখন ওই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকে করতে হয় পশ্চিমের বিভিন্ন দেশের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের কোনো দেশই যে সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো পতাকা উড়ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দমনে কোনো ব্যবস্থা নিতে পারছে না, সেটা ভালো চোখে দেখবে না তা বলাই বাহুল্য। কিন্তু বাংলা স্ট্রিম যেমন বলছে, হঠাৎ করে এই ঘটনা ঘটছেই বা কেন? আর আরো বড় প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র মুফতি হারুন ইজহার, তিনিই বা কেন এমন কর্মসূচির ডাক দিলেন? এটাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে আছেন। তার এই সফরটি কৌশলগত দিক থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই রিজনে চীনের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি রয়েছে সেগুলোর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশ চীন থেকে যে ঋণ নিয়েছে, সেই ঋণের পরিমাণ মোর দ্যান 13 থেকে 14 বিলিয়ন ডলার। এককভাবে চীন আমাদের কাছে এই টাকাটা পাবে। আমাদের মোট বিদেশি ঋণ হলো 120 বিলিয়ন ডলার। তার মধ্যে কেবলমাত্র চীনই এখানে যদি 12 বিলিয়ন ডলার আমাদের কাছে পায়, তাহলে আমাদের টোটাল ঋণের 10% এই যাবৎ আমরা 70 থেকে এই পর্যন্ত, 71 থেকে এই পর্যন্ত যত ঋণ করেছি, তো সেই ঋণের যেটা স্থিতি, এটি এসে এখন দাঁড়িয়েছে 120 বিলিয়ন ডলার। 120 বিলিয়ন ডলারের মধ্যে অন অ্যাভারেজে যদি 12 বিলিয়ন ডলার, এটা 2-1 বিলিয়ন ডলার কম বেশি হতে পারে। তো এই 12 বিলিয়ন ডলার চীনে আমাদের কাছে পাবে, এটার পেমেন্ট, রিপেমেন্ট। এর বাইরে আমাদের অর্থনীতির রিকনস্ট্রাকশন, অন্যান্য সব মিলিয়ে অ্যাটলিস্ট এই মুহূর্তে 3 বিলিয়ন ডলার আমাদের নগদ দরকার, যেটি আশা করছি আমরা চীন থেকে সেটি পাবো। 2 নম্বর হলো যে আমাদের যে ব্যবসা বাণিজ্য যেখানে রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, সেখানে আরও প্রায়
20 থেকে 25 বিলিয়ন ডলারের একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের দরকার। শেখ হাসিনার জামানাতে এরকম একটা প্রথম যখন সেখানে গেলেন, কথা হয়েছিল যে 40 বিলিয়ন ডলার চীন বাংলাদেশে ইনভেস্ট করবে, এবং সেই 40 বিলিয়ন ডলার পর্যায়ক্রমে ইনভেস্ট করবে, এটা নিয়ে আমরা খুব আনন্দে মেতেছিলাম। কিন্তু চীন এর বিনিময়ে যে শর্তগুলো দিয়েছিল, আওয়ামী লীগ সরকার সেই শর্তগুলো একটাও পূর্ণ করেনি, ফলে চীনের সেই বিনিয়োগ আসেনি। অধিকান্ত চীন শেখ হাসিনার জামানার একদম শেষ সময়টা পর্যন্ত পৃথিবীতে যদি 1 নম্বর তাকে কেউ সমর্থন দিয়ে থাকে, ইভেন বেটার দ্যান ভারত, সেটি চীন দিয়েছে। তারা আনকন্ডিশনালি শেখ হাসিনাকে টাকা দিয়েছে। বলা হয়ে থাকে যে 2018 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে সত্য মিথ্যা আমি আগে বলে নিচ্ছি, আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম। তো সেই নির্বাচনে ভারতের সঙ্গে বিএনপির একটা নেগোসিয়েশন হয়েছিল, ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হয়েছিল। তাতে বলা হয়েছিল যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, একটা সার্বজনীন চমৎকার একটি নির্বাচন হবে, এবং বিএনপিকে 80 থেকে 85টি সিট দেওয়া হবে, যেভাবে এবার 70 থেকে 78 বা 80টির মতো সিট জামাত পেয়েছে। দেখেন কোনো টু শব্দ হচ্ছে না। তো ওই রকম একটা যদি অবস্থা 2018 সনে হতো, জামাত এবং বিএনপিকে যদি 80টা সিট আওয়ামী লীগ দিত, তাহলে 5টি বছর আওয়ামী লীগ সগর্বে সুন্দরভাবে থাকতে পারত, এবং এখন ভারতের যে বদনাম হচ্ছে সেই বদনামটা হতো না। এবং এই কাজটি ভারত প্রাণান্ত চেষ্টা করেছিল। কিন্তু শেষের দিকে একেবারে নির্বাচনের 3-4 দিন আগে শোনা কথা, চীনের গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা, কেউ কেউ বলে 30,000 কোটি টাকা, কেউ বলে 3,000 কোটি টাকা, এটি যে নির্বাচন হয়েছিল 2018 সালে, তার 2 থেকে 3 দিন আগে প্রতিটি থানা, উপজেলা, জেলাতে এই টাকাটা চীন বিনিয়োগ করে। বিনিয়োগ করে ওই নির্বাচনে ভারত যেভাবে চাচ্ছিল সেটাকে উল্টে দেয়। উল্টে দিয়ে যে নির্বাচন হয়, সেখানে 6 থেকে 7টি সিট বিএনপিকে দেওয়া হয়, এবং সারা বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তাতে করে আওয়ামী লীগ আজীবনের জন্য পচে যায়, ভারত আজীবনের জন্য বিএনপির কাছে বিশ্বস্ততা হারায়। এরকম একটা পরিস্থিতি তৈরি করে বলা হয়ে থাকে এটা চীনের যে একটা ফাঁদ, এই ফাঁদে শেখ হাসিনা পড়েছিলেন, যেটা তার ইচ্ছা ছিল না। এবং নির্বাচনের পর, 18 সালের নির্বাচনের পরে শেখ হাসিনা ওয়াজ সারপ্রাইজ মোর দেন এনিথিং। এই বছর যদি আপনি ধরেন রেজাল্ট দেখে 211 সিট দেখে বিএনপির লোকজন, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, তিনি যে আশ্চর্য হয়েছেন। একইভাবে 2008 সনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফল দেখেও কিন্তু শেখ হাসিনা অবাক হয়েছিলেন। তিনি সংখ্যাধিক্য আশা করেছিলেন, অর্থাৎ হয়তো 152, 155, বড়দের 160 এরকম সিট হবে, কিন্তু 2/3 ব্রুট মেজরিটি পাবে, এটা শেখ হাসিনা কল্পনা করেননি। এবং উনি ওনার প্রথম যে সংসদীয় বৈঠক, সেই বৈঠকে তিনি আমাদের যারা নতুন এমপি, আমাদেরকে দাঁড়াতে বলেছিলেন। উনি আমাদের সবাইকে দেখে ঠিক মাথায় হাত দিলেন যে আল্লাহ, এতে কী করে সম্ভব, আমি তো এটা আশাই করিনি। জনাব তারেক রহমান সাহেব সে কথাটা হয়তো বলেননি কারোর সাথে এইভাবে, কিন্তু তিনিও মনে মনে চিন্তা করছেন যে 211টা সিট কী করে এলো, এভাবে তো হওয়ার কথা নয়। তো যা হোক, এনিওয়ে সেটা হয়ে গেছে। তো এরকম যখন আমাদের নির্বাচনে নানা রকম ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, দেশ বিদেশে বিভিন্ন চক্রান্ত থাকে, এরভাবে অতি আশ্চর্য রকম ফলাফল চলে আসে। তো চীন যে 2018 সনে যে গ্রিপের মধ্যে আওয়ামী লীগকে আনার চেষ্টা করলো, সেটা তারা প্রাণান্ত চেষ্টা করলো। এবং 2018 সনে, 2024 সনে পৃথিবীতে সবার আগে যারা কংগ্রাচুলেশন জানিয়েছিল আওয়ামী লীগকে, সেটা হলো চীন। যেহেতু এই দুটো নির্বাচনের সঙ্গে, 24 এবং 18 দুটো নির্বাচনের সঙ্গেই চীন পরিপূর্ণভাবে জড়িত ছিল। ভারত চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু এভাবে নয়। ভারত যেভাবে চেয়েছিল যে বিরোধী দল হিসেবে এদের অবস্থান থাকুক, এবারও কিন্তু ভারত চেয়েছিল যে অ্যাটলিস্ট রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেও আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। তো ভারতের সব চাওয়া হয়তো পূর্ণ হয়েছে নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ ভারতের ফাঁদে পা দেয়নি। তারা রিফাইন্ড করতে রাজি হয়নি, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়তে রাজি হয়নি, শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ এটা হয়নি। ফলে কি হলো, এখন আসলে সত্যিকার অর্থে সরকার একটা বিপত্তিতে আছে। তো এনিওয়ে, এখন এই অবস্থাতে তারেক রহমান সাহেব চীনে গেছেন। ভারত যেভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এখন
যাকে বলা হয় একটা গ্রিপের মধ্যে পেয়ে গেছে। এখন আওয়ামী লীগকে যদি ভারত বলে যে আমাকে রংপুর লিখে দিতে হবে, তোমাকে আমি কালকে ক্ষমতায় বসাবো, আপনি বলেন তো আওয়ামী লীগ কি ওখানে দিল্লিতে বসে তারা বলবে আমরা রাজি হব না? আওয়ামী লীগ যদি বলে যে ঠিক আছে তোমাকে আমরা বাংলাদেশ দখল করব, তোমরা বাংলাদেশের মুখ্যমন্ত্রী হবে, গভর্নর হবে, পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো, কালকে তোমাদের ক্ষমতা ফিরিয়ে দেবো, আওয়ামী লীগের জায়গায় যদি আপনি হতেন, আপনি কি করতেন বলেন? আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে, আওয়ামী লীগ মানে ভারত যেভাবে আওয়ামী লীগকে একটা মানে যাকে বলে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, এই ফাঁদের কারণে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য ভারত যে শর্ত দেবে সেই শর্তেই আসলে আওয়ামী লীগ রাজি হবে বা রাজি হতে বাধ্য। ঠিক একই কাজে আমেরিকা করেছিল। তারা ডিপ স্টেটের যে এজেন্ট, তাদের সঙ্গে তাদের এটা বোঝাই যায়, এরকম একটা চুক্তি হয়েছিল। আমেরিকা যা চেয়েছে তারা ঠিক সেম কাজটি তারা করেছে, কিন্তু করেও তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি। এই জন্য আমেরিকার খুব রাগ। একইভাবে এখন যেভাবে চীন তারেক রহমান সাহেবকে একটা গ্রিপের মধ্যে নিয়ে এসছে, একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, ভারতের সাথে সম্পর্ক শেষ, আমেরিকার সাথে সম্পর্ক শেষ, আমার বন্ধু জাদু জানে, ওই জাদু পর্যন্ত, এই গান পর্যন্ত শেষ। এবং এই কাজটি আমার বন্ধু জাদু জানে, এই কাজটি যে চায় না, মানে আনোয়ার ইব্রাহিমকে দিয়ে করায়নি, আপনি কি করে বুঝলেন? আপনারা জানেন যে আনোয়ার ইব্রাহিমের উপর চীনের একটা বিরাট প্রভাব আছে এবং তাকে সম্মান দেখানো হয়েছে, আন্তরিকতা দেখানো হয়েছে, কিন্তু কিছু দেওয়া হয়নি, অভুক্ত রাখা হয়েছে। সেই অভুক্ত জায়গা থেকে গিয়ে এখন তারেক রহমান সাহেব যদি চীন থেকে খালি হাতে আসেন, বাংলাদেশে মুখ দেখাতে পারবেন না। এর কারণ হলো মালয়েশিয়ার সফর থেকে তিনি এসে বলার মতো, বাংলাদেশে বলবেন আমি এটা নিয়ে এসেছি মালয়েশিয়া থেকে, এরকম কোনো কিছু তৈরি হয়নি। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে তাকে একটা সমঝোতা আসতে হবে। এখন সেই সমঝোতাগুলো কি হতে পারে? ইতিমধ্যে বাংলাদেশে প্রায় সবাই জানেন যে চীন থেকে অনেকগুলো 10টা না 20টি যুদ্ধ বিমান কেনা হবে। C-10 বা কি যেন একটা যুদ্ধ বিমান আছে, যেটা অত্যন্ত ইফেক্টিভ। এই মুহূর্তে F-35, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক জঙ্গি বিমান F-35, এই F-35 বা MiG-29 এগুলোকে টেক্কা দেওয়ার মতো চীনের যে জঙ্গি বিমান, যেটি বিগত ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে ভারতের আকাশকে তছনছ করে দিয়েছে পাকিস্তান মানে বিমান বাহিনী। এবং এই যুদ্ধ বিমানগুলোর কারণে তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের একেবারে হাত ধরে ভারত বলতে গেলে একটা যুদ্ধবিরতি পাকিস্তানের সাথে করতে রাজি হয়েছে। এবং এই যুদ্ধে পাকিস্তানের জয়লাভের কারণে আজ ওসিম মুনির সেই দেশের ফিল্ড মার্শাল, এবং সেই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে দেওয়া হচ্ছে। আর সেই যুদ্ধ বিমান যদি বাংলাদেশে থাকে এবং সেগুলো চালানোর জন্য চাইনিজ এক্সপার্ট বাংলাদেশে আসবে, পাকিস্তানি পাইলট আসবে, বাংলাদেশি পাইলট এক্সপার্ট হবে, এবং এগুলো সবই শিলিগুড়ি করিডোরের ওখানে আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরে, যেটা সামরিক বিমানবন্দর, সেখানে নতুন করে বিমানবন্দর নির্মিত হয়ে সেখানে রাখা হবে। এটা ভারতের জন্য বোঝার চেষ্টা করেন কি সমস্যা। ভারত যেখানে এখন রংপুর বিভাগ কিনে নিতে চাচ্ছে, ভারত যেখানে রংপুর বিভাগ দখল করতে চাচ্ছে, পুরো বাংলাদেশ দখল করতে চাচ্ছে, তখন চীনের এই বিমানগুলো যদি থাকে, চীনা এক ডিভিশন সৈন্য যদি বাংলাদেশে থাকে, তাহলে ওই পুরো অঞ্চলটি, মানে আপনি ম্যাপের দিকে তাকান, যেটি এখন আমাদের জন্য লায়াবিলিটিস, সেটি আমরা একেবারে উত্তরবঙ্গ থেকে পার হয়ে সোজা ফেনী পর্যন্ত মধ্যে যে জায়গাটা আছে সমান করে আমরা নিয়ে নিতে পারবো, এবং চীন সেটা চায়। এবং এটা যখন ভারত দেখছে বা বুঝছে, তখন ভারতের অবস্থাটা কী। আর এই যে তারেক রহমান সাহেবকে বাগে পেয়ে এখন সেই উত্তরবঙ্গে তিস্তা প্রকল্প, তারপর সেখানে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নির্মাণ, এবং উত্তরবঙ্গে 1000 শয্যার 8টি হাসপাতাল সারা বাংলাদেশ হবে, তার মধ্যে একটি হাসপাতাল উত্তরবঙ্গে হবে, বা মানে চীনের অর্থায়নে। এরপর চীনের অর্থায়নে সেই পদ্মা ব্যারেজ সেটা হবে, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু। এগুলা মানে আমাদের জন্য বিরাট একটা স্বপ্নের বিষয়, কারণ এটা চীনের জন্য তো 1-2 বিষয়। এবং এই ধরনের প্রকল্প যখন হবে, তখন সেখানে দুই হাতে মানে অর্থ কামানোর ধান্দা থাকবে। কেন চীন সবসময়ই করে কি, যে টাকা দেয় সেই টাকাতে দুর্নীতি করার একটা সুযোগ করে দেয়।
এবং সেই দুর্নীতির করার এমন সুযোগ করে দেয়, সেই সুযোগের ফলে শেখ হাসিনার সাধ্য ছিল না পদ্মা সেতুতে দুর্নীতি বন্ধ করার, শেখ হাসিনার সাধ্য ছিল না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি বন্ধ করার। কাজে আবার যদি এই চীনা প্রকল্পগুলো এইভাবে চলে আসে, এটি দেওয়াই হবে মূলত লুটপাট করার জন্য। 50% কাজ হবে, বাকি 50% মেরে দেওয়া হবে, যাতে করে প্রকল্প দীর্ঘায়িত হয়, চীনের আরও লাভ হয়, বাংলাদেশ ঋণের জালে আবদ্ধ থাকে এবং প্রতিটি প্রজেক্ট নন ভায়াবল, লাভজনক হবে না। তো আগে যে মহাজনী কারবার করতেন গ্রামে, যে ঠিক আছে আগে তুমি আমার মুনাফাটা দাও, আসল দেওয়ার দরকার না, আসলটা থাকুক। এরকম একটা ঋণের জালে চীন যাদেরকে ধরেছে প্রায় সবাইকে এভাবে ঋণের জালে আবদ্ধ করে ফেলেছে এবং অনেকটা কৃতদাসের মতো করে ফেলেছে। তো বাংলাদেশ ঠিক সেই জায়গাতে গিয়ে পা দেবে, নাকি শেখ হাসিনার মতো একটা ভারসাম্যপূর্ণ মানে কূটনীতি স্থাপন করার চেষ্টা করবে, ভারত এবং চীন দুইজনকেই সমানভাবে খেলবে। এটি এই তারেক রহমান সাহেবের জন্য বলতে গেলে একটা অগ্নি পরীক্ষা, এবং সেই অগ্নি পরীক্ষা এখন তিনি চীনের মাটিতে দিচ্ছেন। আপনারা জানেন যে চীনের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং এই মুহূর্তে বলা হয় পৃথিবীর সবচেয়ে রাফ অ্যান্ড টাফ ম্যান। কথা বলেন একেবারে কম, আপনি তার কোনো হাসির ছবি দেখতে পারবেন না, হাসেন না, বলতে গেলেই না। পুতিন হাসেন কিন্তু তিনি হাসেন না, পৃথিবীর দুটো মানুষ হাসেন না। এক নম্বর হলো রাশিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মিস্টার লাভরভ, তার কোনো হাস্যজ্জ্বল আপনি ছবি দেখতে পাবেন না। আর এই যে মিস্টার শি জিনপিং, তিনিও হাসেন না, এবং যারা হাসেন না তাদের মতো ডেঞ্জারাস মানুষ আর পৃথিবীতে নেই। এবং তিনি যেভাবে বড় হয়েছেন, যেভাবে ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতার পেছনে বহু নিষ্ঠুরতা রয়েছে, বহু ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে, সংগ্রাম রয়েছে, লড়াই রয়েছে, এবং তিনি যেটি হাত দিয়েছেন সেটি সফল হয়েছে। এবং তিনি তার নিজের ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট মিস্টার শি। চীনের ইতিহাসে এই আধুনিক চীনের যে প্রতিষ্ঠাতা দুজন লোক, ডেং জিয়াওপিং, তার আগে মাও সেতুং, তাদেরও এই বর্তমান শির যে ক্ষমতা, এই ক্ষমতা তাদেরও ছিল না। তো সেই মানুষটির সঙ্গে একেবারে নবীন একজন প্রধানমন্ত্রী, 4 মাস যার প্রধানমন্ত্রীত্বের বয়স, ডিপ্লোম্যাটিক যে কোর, সেই ডিপ্লোম্যাটিক কোরে কাজ করার অভিজ্ঞতা বলতে এই প্রথম তিনি মালয়েশিয়া সফর করলেন। এর বাইরে তার যে অভিজ্ঞতা, এই বাংলাদেশে আসার পর রাষ্ট্রদূত পর্যায়ে ছিল, কিন্তু বাংলাদেশে আসার আগে তিনি যে লন্ডনে ছিলেন, কখনো কোনো রাষ্ট্রদূত পর্যায়ের লোকের সঙ্গে এইভাবে ডিপ্লোম্যাটিক মিশনে তিনি বৈঠক করেছেন এই দৃশ্য আমরা দেখিনি। ফলে সেই ভারী মানুষটি, পৃথিবীর সবচেয়ে ভারী মানুষটি মিস্টার শি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী যখন বসে আলাপ আলোচনা করবেন, সেখানে যে ফলাফল, সেটা ফলাফল কি হবে, এটা নিয়ে যথেষ্ট আতঙ্কের কারণ আছে। এখন চীনের ফাঁদে পা দিলেও আমরা যেভাবে প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী ভারত তার কোপানলে পড়ে যাব, আর যদি আমরা ফাঁদে পা না দিই তাহলে কিন্তু মারাত্মক বিপদ এবং বিপত্তিতে আমরা পড়ে যাব। কাজে এই পরিস্থিতিতে কি হবে যখন একটা দেশ সত্যিকার অর্থে এরকম একটা সংকটময় অবস্থায় পৌঁছে যায়? গত সেই 2014 থেকে আমাদের কিন্তু এই জাতীয় সংকট শুরু হয়েছে। এই সংকট মানে চলতে থাকে, অ্যাটলিস্ট 20 বছর 30 বছর না হলে সংকট যায় না। এখন যে পর্যায়ে আসছি তাতে আমাদের বিরাট কোনো ক্ষতি ছাড়া আমরা আসলে এখান থেকে ইউটার্ন নিতে পারবো, এটা বলতে গেলে অসম্ভব। আল্লাহ ভালো জানেন, প্রধানমন্ত্রীকে সসম্মানে মর্যাদা সহকারে বাংলাদেশে ফেরত আনুন, চীনের সাথে সম্পর্ক হোক, সঙ্গে সঙ্গে ভারতের সাথেও সম্পর্কটা থাকুক।